আমরা গোলীয় দর্পণ এর আগের ক্লাসে পড়েছিলাম, আলোক বিজ্ঞানের গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দু রকমের আছে, একটা উত্তল গোলীয় দর্পণ, একটা অবতল গোলীয় দর্পণ। উত্তল গোলীয় দর্পণ কোনটা? এই যে গোলীয় দর্পণটা তোমার সামনে তুলে ধরছি, এই গোলীয় দর্পণটার অবতল পৃষ্ঠে পারদ লাগানো আছে, এটা উত্তল গোলীয় দর্পণ। কারণ এখানে যখন আলো আসবে এখানে বাধা পেয়ে ফিরে চলে যাবে। মানে যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে, যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠটা প্রতিফলকের কাজ করে তাকে উত্তল গোলীয় দর্পণ বলে। যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ, এই পিঠটা কেমন পিঠ? উত্তল, উত্তল পৃষ্ঠ। তাহলে এই গোলীয় দর্পণটা হচ্ছে উত্তল গোলীয় দর্পণ, উত্তল গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ সংজ্ঞাটা কি? যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠটি প্রতিফলকের কাজ করে তাকে উত্তল গোলীয় দর্পণ বলে। আর অবতল গোলীয় দর্পণ কোনটা? এই পাশে একটা গোলীয় দর্পণ আঁকছি, এর উত্তল পৃষ্ঠে পারদ লাগানো হলো, উত্তল পৃষ্ঠটায় পারদ লাগানো হলো। এবার এখানে যদি আলো আসে এইভাবে ফিরে চলে যাবে। এটা হচ্ছে, এটা অবতল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠ। তাহলে যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠটা প্রতিফলকের কাজ করে তাকে অবতল গোলীয় দর্পণ বলে। এটা হচ্ছে অবতল, অবতল গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণটা আসলে কেমন জিনিস? এই গোলীয় দর্পণটা আসলে এইরকম জিনিস, তাকাও, এরকম একটা প্লেটের মতো। এরকম একটা প্লেটের মতো। এটার কি আছে? এই ভেতরের দিকে এখানে পারদ লাগানো আছে, ভেতরের পৃষ্ঠে পারদ লাগানো আছে। এই আলো আসবে, এই ফিরে চলে যাবে। এটা একটা উত্তল গোলীয় দর্পণ। এই যে এই ছবিটা, এই ছবিটা কি উত্তল? এর সরল চিত্র হচ্ছে উপরটা, এটা হচ্ছে সরল চিত্র, সরল চিত্র। এই যে গোলীয় দর্পণটা, এটা কি করে? কোনো গোলক থেকে একটা টুকরো কাটা হয়েছে, কোনো গোলক, এরকম একটা বড় একটা গোলকের একটা টুকরো, এটা একটা বড় গোলকের টুকরো, এটাও তাই। এই যে গোলীয় দর্পণটা আছে এরকম, এটা আছে, এই পিছু এখানে পারদ লাগানো আছে, এখানে পারদ লাগানো আছে, এখানে আলোয় আসবে, এই ফিরে চলে যাবে। এটা হচ্ছে অবতল গোলীয় দর্পণ। পরীক্ষাতে আমরা উপরের ছবিটা আঁকবো, এটা আঁকবো না। এটা 3D মডেল, ওটা 2D মডেল। হ্যাঁ, ঠিক আছে। অবতল গোলীয় দর্পণ, অবতল, অবতল গোলীয় দর্পণ। মানে যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠটা প্রতিফলকের কাজ করে তাকে অবতল গোলীয় দর্পণ বলে। এবারে গোলীয় দর্পণ সংক্রান্ত কতগুলো সংজ্ঞা আছে, লেখা বন্ধ করো, এদিকে তাকাও। কোনো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু কোনটা হবে? এটা তো প্লেটের মতো, যদি এখানে একটা মার্বেল ছেড়ে দেই, এর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তাহলে এরকম ছেড়ে দিলে পরে এইরকম জায়গায় এসে দাঁড়াবে, এটা হচ্ছে মেরু, বা এরকম জায়গায় এসে দাঁড়াবে মার্বেলটা, এখানে মেরু। কোনো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলে গোলীয় দর্পণটির মেরু। এখানেও তাই হবে। এই যে উত্তল গোলীয় দর্পণ, এখানে মার্বেল ছেড়ে দিলে এই দাগ দাগগুলো তো আসলে মানে ওখানে একটা পারদ লাগানো, সেটা বোঝানোর জন্য বলেছি। আসলে তো একটা লেয়ার, একটা রঙের একটা লেয়ার থাকবে। তাহলে এইরকম জায়গাটা কী হবে? এটা হচ্ছে মেরু। কোনো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলে গোলীয় দর্পণের মেরু। তাহলে আমি যে এই যে একটা গোলীয় দর্পণ এখানে আঁকছি,
এখানে আমি উত্তল গোলীয় দর্পণ আঁকছি। তাহলে এই উত্তর এর মনে কর এম ড্যাশ গোলীয় দর্পণের ও হচ্ছে মেরু, ও হচ্ছে মেরুবিন্দু, ঠিক মধ্যবিন্দু। আবার যদি এদিকে আরেকটা গোলীয় দর্পণ চিন্তা কর, এর উত্তল পৃষ্ঠে পারদ লাগিয়ে রাখি, এটা এম, এখানে ও বিন্দু দিয়ে দিই ও এম ড্যাশ, এটা মেরু হবে। গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে মেরু বলে। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই গোলীয় দর্পণ, এই যে গোলীয় দর্পণটা, এটা বড় একটা গোলকের অংশ ওখান থেকে কাটা হয়েছিল, আগের দিন আমরা সেটা বোঝানোর চেষ্টা করেছি। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলে গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। এই যে গোলীয় দর্পণটা আছে, এই গোলীয় দর্পণটা এরকম একটা বড় গোলকের অংশ, বড় গোলকের অংশ। এই গোলকটা যে কেন্দ্রটা আছে, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এরকম চিন্তা কর, কোন গোলীয়, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র এই বিন্দুটা। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এরকম এই গোলীয় দর্পণটার বক্রতা কেন্দ্র এরকম সামনে হবে। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলে গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। এই মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করলে কি হবে? একটা সরলরেখা তৈরি করা যাবে। মেরু আর বক্রতা কেন্দ্র যদি যোগ করে দেওয়া হয়, যে সরলরেখাটা তৈরি হয় তার নাম প্রধান অক্ষ। এটার নাম প্রধান অক্ষ, প্রধান অক্ষ। কোন গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে বলে প্রধান অক্ষ। মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করলে, এটা বক্রতা কেন্দ্র আর মেরু যোগ করলে যে লাইনটা হবে সেটা প্রধান অক্ষ। আর মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখাংশ, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এইটুকুনটা কি, এখান থেকে এইটুকুনটা কি বক্রতা ব্যাসার্ধ। মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখাংশ, ওটা বক্রতা ব্যাসার্ধ। আর সংযোগ সরল রেখাটাকে বলে প্রধান অক্ষ। এবং তো অসুবিধা নেই। এরপরে যেটা আমরা পড়েছিলাম, আমরা তো জানি আলোক রশ্মিগুচ্ছ 3 রকমের আছে। আলোক রশ্মিগুচ্ছ 3 রকম। একটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এবার দেখো, আমি এখানে একটা গোলীয় দর্পণ বানাচ্ছি। এই গোলীয় দর্পণটার নাম অংশু কি বলবি? যা বলবি বুঝে। এই গোলীয় দর্পণটার নাম কি বলবি? অবতল। এইখানটা মনে করো মেরুবিন্দু আছে, আর এই রকম জায়গায় বক্রতা কেন্দ্র হবে। সমর্থন দে, এই গোলীয় দর্পণের এটা বক্রতা কেন্দ্র। তাহলে মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করলে যে লাইনটা হবে, এই লাইনটার নাম কি? মেরু, এটা মেরুবিন্দু। আর বক্রতা কেন্দ্র যোগ করলে যে লাইনটা হলো, এই সরলরেখাটার নাম কি? প্রধান অক্ষ। প্রধান অক্ষ। গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করে, এই কথা নেই, মেরু আর এদিকে ঘুরে বাস, মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করলে যে সরলরেখাটা হলো তার নাম প্রধান অক্ষ। কোনো অসুবিধা নেই। আবার যদি আমি এইরকম একটা গোলীয় দর্পণ আঁকি, শ্রবণ আওয়াজ তোলো, এই গোলীয় দর্পণটার কি নাম বলবে? হ্যাঁ, উত্তল গোলীয় দর্পণ বলবি। কেন বললি? হ্যাঁ বলো। অবতল পৃষ্ঠে পারদ লাগানো আছে, উত্তল পৃষ্ঠটা প্রতিফলকের কাজ করবে। এখানে যে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এটা মেরু, এটা যোগ করে দিলে তৈরি হয়ে গেল। কথা নেই এখন, হ্যাঁ সহযোগিতা করাও, উপকারের লাগবে। প্রধান অক্ষ। মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করে যে লাইনটা হলো সেটা হচ্ছে প্রধান অক্ষ। একটা জিনিস হচ্ছে, আমার আলোক বিজ্ঞান পড়তে গিয়ে এখানে এই গোলীয় দর্পণ দিয়ে কি হবে, প্রতিবিম্ব তৈরি হয়। এই প্রতিবিম্ব তৈরি সংক্রান্ত কতগুলো নিয়ম আছে, মানে কোন পথ দিয়ে আলো কিভাবে আপতিত হলে কিভাবে প্রতিফলিত হবে তার কতগুলো নিয়ম আছে।
আলোক রশ্মির আপতিত আলোর প্রতিফলন সংক্রান্ত কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পড়ব। এই উপরের দর্পণটার কি নাম? অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। নিচেরটার নাম উত্তল গোলীয় দর্পণ। অবতল গোলীয়, উত্তল, এদিকে তাকা। এই যে আলোক রশ্মি দুটো দর্পণের মধ্যে ফেললাম, একটুখানি মাথা ঠান্ডা করে দেখ তো কীরকমভাবে ফেলেছি। প্রধান অক্ষের সমান্তরালে ফেলেছি। প্রধান অক্ষের সমান্তরালে যখন একগুচ্ছ আলো অবতল দর্পণে এসে পড়বে, আগে বুঝে নাও, এগুলো সব রেকর্ড হচ্ছে, কথাগুলো বইতে সব আছে। প্রধান অক্ষের সমান্তরালে যখন একগুচ্ছ আলো অবতল দর্পণে এসে পড়বে বা পড়ে, কি বললাম? প্রধান অক্ষের সমান্তরালে যখন একগুচ্ছ আলো অবতল দর্পণে এসে পড়ে, প্রতিফলিত আলোগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। প্রতিফলিত আলোগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। এই রকম এই বিন্দুতে যাবে, আলোর প্রতিফলন দেখাচ্ছি। এই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস বিন্দু। প্রধান অক্ষের সমান্তরালে যখন অবতল দর্পণে একগুচ্ছ আলো এসে পড়ে, কি বললাম? অবতল দর্পণে যখন একগুচ্ছ আলো এসে পড়ে, প্রতিফলিত আলোগুলি, আলোক রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। প্রতিফলিত আলোগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। এই সাধারণ বিন্দুটিকে বলা হয় ফোকাস বিন্দু। তুমি কি শুনলে? প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো যখন অবতল দর্পণে এসে পড়ে, প্রতিফলিত আলোক রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। আমি যা বলছি আঁকাতে সেই কথাটা বলেছে তো। বল, কি বললাম? ওই তো প্রধান অক্ষ সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি যখন অবতল পৃষ্ঠে এসে পড়ে, তখন তা প্রতিফলিত, অবতল দর্পণে এসে পড়ে, অবতল পৃষ্ঠে দর্পণে এসে পড়ে, তখন তা প্রতিফলিত আলোগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। এই সাধারণ বিন্দুটিকে বলে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। সায়নী কি শুনেছে? ফোকাস বিন্দু। এবার এটা এক নম্বর কথা বলছি তো। হ্যাঁ, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো উত্তল দর্পণে এসে পড়ে, যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো উত্তল দর্পণে এসে পড়ে, উত্তল দর্পণে যখনই পড়লো প্রতিফলন হবে, মনে হবে প্রতিফলিত আলোক রশ্মিগুলি মনে হবে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। মনে হবে প্রতিফলিত আলোগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। যদি তুমি এখানে চোখ রাখো, তোমার মনে হবে কি আলো এখান থেকে আসছে, এর মনে হবে এরকম। আয়নাতে যেরকম মনে হয়, আমার যে আয়নার সামনে দাঁড়াই, মনে হয় আমার মতো একজন ভিতরে আছে, সেখান থেকে আমার চোখ, আমি দেখতে পাচ্ছি নিজেকে। তাহলে কি হলো? উত্তল গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে, উত্তল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লেই প্রতিফলিত আলোগুলি মনে হয় প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই সাধারণ বিন্দুটিকে বলে ফোকাস বিন্দু। ওটা সমতল দর্পণ, ওটা সমতল। তাই তো মনে হয় আমাদের ওখানে। আমি যদি আমি
আমি দাঁড়িয়ে আছি, তুই তো আমার পাশে দাঁড়ালি, আমার মনে হয় যে ওই ভিতরে একটা অংশুক আছে, ওখান থেকে ওই অংশুকে আমি দেখতে পাচ্ছি ভিতরের দিকে আয়নার পিছনে। হ্যাঁ সেটা তো সমান, মানে সমতল আয়না, মানে সমান আয়না, এটা তো আরে এটা তো প্রতিবিম্ব তৈরি হবে, দর্পণ তো, সেটা তো তুই এখনো তো বিষয়টা এখনো পড়িসনি, না। তোকে সব শেখানো হচ্ছে তো আস্তে আস্তে। ওটা পড়াতে গেলে তোকে তাকে বেসটা তৈরি করাতে হবে। তাহলে আমরা ফোকাস বিন্দু বললাম। আমাকে প্রতিবিম্ব গঠন কিভাবে হয় সেটা জানতে গেলে কি কোন পথে আলো এসে পড়লে তা কিভাবে ফিরে যাবে এগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, তবেই হবে। চলো মুখস্থ করি। উত্তল গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে এক গুচ্ছ আলো এসে পড়লে পড়লে মনে হবে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই সাধারণ বিন্দুটিকে বলা হয় কি? ফোকাস বিন্দু। হলো? এবার দেখ, এটা প্রথম নিয়ম। তার মানে প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লে কিভাবে যাবে? অবতল দর্পণ হলে ফোকাস বিন্দুগামী হবে, উত্তল দর্পণ হলে মনে হবে ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে, আর ফোকাস বিন্দুর সংজ্ঞাটা এরকম আছে। আমি একটা কথাটা জড়িয়ে ফেললাম ব্যাপারটাকে, এরকম ব্যাপারটা। প্রথমে ফোকাস কাকে বলে? ফোকাসের সংজ্ঞাটাকে বলে নিতে হবে। ফোকাসটা কি? যে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো অবতল দর্পণে এসে পড়লে প্রতিফলিত আলোক রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত যে সাধারণ বিন্দুগামী হয়, ওই বিন্দুটাকে বলে ফোকাস বিন্দু। এটা প্রথম আমাকে বলা উচিত ছিল। প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো যখন অবতল দর্পণে এসে পড়ে, প্রতিফলিত আলোক রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত যে সাধারণ বিন্দুগামী হয়, ওই বিন্দুটাকে বলে ফোকাস বিন্দু। আর একগুচ্ছ আলোক সমান্তরাল আলোরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোরশ্মি যদি উত্তল দর্পণে এসে পড়ে, প্রতিফলিত আলোগুলি যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, প্রতিফলিত আলোক রশ্মিগুলো যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে মনে হয়, ওই বিন্দুটাকে বলে ফোকাস বিন্দু। এটা প্রথম কথা। এবার এই আলোর প্রতিফলন সংক্রান্ত নিয়ম কি? পরীক্ষায় যদি ফোকাস বিন্দু লিখতে দেয় কোনটা লিখবো বলে দেবে? উত্তর গোলীয় দর্পণ। তোকে যদি বলা হয় উত্তল গোলীয় দর্পণের ফোকাস বিন্দু কাকে বলে, তখন এটা বলতে হবে। যদি অবতল গোলীয় দর্পণ ফোকাস বিন্দু কাকে বলে, ওটা বলতে হবে। যদি শুধু ফোকাস বিন্দু বলে, তাহলে দুটোকেই বলতে হবে। আবার বলছি, জড়ানো গোলানো কিছু ব্যাপার নেই। প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে অবতল দর্পণের উপর পড়লে, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো অবতল দর্পণে এসে পড়লে প্রতিফলিত আলোক রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত যে সাধারণ বিন্দুগামী হয়, প্রতিফলিত আলোক রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত যে সাধারণ বিন্দুগামী হয়, তাকে বলে ফোকাস বিন্দু, অবতল দর্পণের ফোকাস বিন্দু। আর যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো উত্তল দর্পণে এসে পড়ে, প্রতিফলিত আলোক রশ্মিগুলি মনে হয় প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে, ওই সাধারণ বিন্দুটিকে বলে ফোকাস বিন্দু। এটা ফোকাস সম্বন্ধে বোঝা হয়ে গেল। এবার আলোর প্রতিফলন সংক্রান্ত নিয়ম। প্রধান অক্ষের সমান্তরালে আলো যদি অবতল দর্পণে এসে পড়ে, সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে। উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো এসে উত্তল দর্পণে পড়ে, উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো এসে উত্তল দর্পণে পড়ে, প্রতিফলিত আলোগুলি মনে হবে ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। গুলিয়ে গেল ব্যাপারটা? হ্যাঁ। এরপরে 2 নম্বর কথা হচ্ছে এরকম, এই যে গোলীয় দর্পণটা আছে, এটা কি গোলীয় দর্পণ? অবতল গোলীয় দর্পণ। এটা কি জিনিস? প্রধান অক্ষ। এটা মেরু, এটা ফোকাস বিন্দু। এটা মনে কর ফোকাস বিন্দু। এবার যদি ফোকাস বিন্দু থেকে আলো দর্পণের মধ্যে গিয়ে পড়ে, ফোকাস বিন্দু থেকে যদি অবতল দর্পণে আলো গিয়ে পড়ে, কি হওয়া উচিত? এটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে।
প্রধান অক্ষের সমান্তরালে এসে বললে ফোকাস দিয়ে যাবে, আবার ফোকাস বিন্দু থেকে যখন দর্পণের মধ্যে গিয়ে পড়বে তখন প্রধান অক্ষের সমান্তরালে আলো ফিরে চলে যাবে। এটা 2 নম্বর নিয়ম, আলোর প্রতিফলন সংক্রান্ত 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা কি? যদি অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে আলো অবতল দর্পণে গিয়ে পড়ে, যদি অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে আলো দর্পণে, ছবিগুলোর সঙ্গে ক্লিয়ার হয়, অবতল দর্পণের যদি ফোকাস বিন্দু থেকে আলো অবতল দর্পণে গিয়ে পড়ে, প্রতিফলিত আলোগুলো কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এখানে কি হবে? এটা উত্তল দর্পণ। এই বিন্দুটা কি বিন্দু? ফোকাস বিন্দু। যদি ফোকাস বিন্দু, যদি কোনো আলোক রশ্মি তোমার গিয়ে ফোকাস বিন্দুগামী হয়ে দর্পণের মধ্যে পড়ে, দাদা, যদি একগুচ্ছ আলো অবতল দর্পণে, একগুচ্ছ দরকার নেই, মানে উত্তল দর্পণে যদি ফোকাস বিন্দুগামী আলো এসে উত্তল দর্পণে পড়ে, উত্তল দর্পণের উপরে যদি ফোকাস বিন্দুগামী হয়ে আলো উত্তল দর্পণে পড়ে, তাহলে সেই আলোক রশ্মিগুলি প্রতিফলিত হওয়ার সময় কি করবে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। যদি ফোকাস বিন্দুগামী হয়ে পড়ে উত্তল দর্পণে, তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই কাজগুলো কি বাড়ির লোক এসে করবে? বাড়িতে মাকে ফোন করবো? আপনি তো বললেন যে পরে হবে। আরে আঁকাগুলোর কাজ তো সঙ্গে সঙ্গে করে নিতে হবে। বোঝার কাজটা সঙ্গে সঙ্গে আঁকার কাজটা তো নিজেরা করে নেবে। এখানে এটা প্রধান অক্ষ আছে, এটা কি বিন্দু? ফোকাস বিন্দু। এটা কি বিন্দু? বক্রতা কেন্দ্র। আর এটা কি বিন্দু? মেরু বিন্দু। আমরা প্রমাণ করে দেখাবো ফোকাস বিন্দুটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্যবিন্দু হয়, এটা আমরা প্রমাণ করে দেখাবো। আজকে যদি সম্ভব হয় হবে, নাহলে পরের দিন। এই ফোকাস বিন্দুটা হচ্ছে মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যবিন্দু। ফোকাস বিন্দুটা কি হবে? মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যবিন্দু। ব্যাস, এবার তাকা, যদি অবতল দর্পণের উপরে আলোক রশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর দর্পণে গিয়ে পড়ে, বক্রতা ব্যাসার্ধ বরাবর গিয়ে পড়লো, তাকে ভালো করে, এই লাইনটা কি বক্রতা ব্যাসার্ধ বলতে পারি না? বক্রতা ব্যাসার্ধ বরাবর যদি অবতল দর্পণে আলো গিয়ে পড়ে, ওটা ওই পথেই ফিরে যাবে, যে পথে যাবে ওই পথেই ফিরে আসবে। এবার কেন সেটা বোঝাবো। আমরা এই 2 দিন আগে পড়েছি, বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। নজর পড়ে দিকে রাখ, বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এই যে স্পর্শকটা আঁকলাম, আর এটা কি? এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ না? এটা তো ব্যাসার্ধ, এটা স্পর্শবিন্দু। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এখানে এই বক্রতা ব্যাসার্ধটাকে অভিলম্বের কাজ করবে। বক্রতা ব্যাসার্ধটা কিসের কাজ করবে? অভিলম্ব না? 90 ডিগ্রি কোণ করে আছে, ওরে অভিলম্ব বরাবর যদি কোনো আলো গিয়ে পড়ে, ওটা কীভাবে ফিরে যাবে? অবিলম্ব বরাবরই ফিরে আসবে। 0 ডিগ্রি আপাতন কোণে গিয়ে পড়লে 0 ডিগ্রি প্রতিফলন কোণে ফিরে যায় আলো। 0 ডিগ্রি আপাতন কোণে আলো রশ্মি গিয়ে পড়লে কি হয়? 0 ডিগ্রি প্রতিফলন কোণে ফিরে আসে। অর্থাৎ অবিলম্ব বরাবর গিয়ে পড়লে অবিলম্ব বরাবরই ফিরে আসবে। তাহলে কি বললাম? যদি অবতল দর্পণে কি হয়, বক্রতা ব্যাসার্ধ বরাবর আলো গিয়ে পড়ে, বক্রতা ব্যাসার্ধ বরাবর বলতে পারি, বা বক্রতা কেন্দ্রগামী যদি আলো গিয়ে পড়ে, এটা বললেও হবে। আলো যদি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বরাবর গিয়ে দর্পণের উপর গিয়ে পড়ে, সেই পথেই ফিরে আসবে। হয়েছে? হ্যাঁ, ওই যে
অবিলম্ব বরাবর গিয়ে পড়লে কি হবে? এটা তো অবিলম্ব, এই ব্যাসার্ধটা তো স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। এখানেও কি স্পর্শক হবে না? হ্যাঁ, এখানেও কি স্পর্শক হবে না? আমি এখানে স্পর্শকটা আঁকলাম মানে কি, এখানেও তাই হয়েছে। এদিকে দেখ, এখানে যে এখানে কি আছে, বক্রতা কেন্দ্র। এখানে যদি এরকম যোগ করে দেই, এই যে লাইনটা চলে গেল, এটা অবিলম্ব, এটা অবিলম্ব হবে, এটা অবিলম্ব। কেন? এখানে যদি স্পর্শকটা নিস, স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যে লাইনটা থাকবে সেটা কি? অবিলম্ব। এই স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণটা অবিলম্ব। এটা হচ্ছে আপতন কোণ আর এটার প্রতিফলন কোণ। আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এখানেও হয়েছে, আমি দেখাইনি ওগুলো। তাহলে ওখানে আমি কি বুঝলাম, যে বক্রতা কেন্দ্রগামী যদি আলো অবতল দর্পণে গিয়ে পড়ে, তাহলে একই পথে ওটা ফিরে আসবে। এবার দেখ, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? উত্তল গোলীয় দর্পণ, এই যে উত্তল গোলীয় দর্পণ, তাকাও, এটা মেরুবিন্দু, প্রধান অক্ষ নজরের দিকে থাকুক, এখানে ফোকাস বিন্দু, এটা বক্রতা কেন্দ্র। এখানে একটা জিনিস কি বলছি, এফ বিন্দুটা হবে সি আর ও এর মধ্যবিন্দু। বক্রতা কেন্দ্র, মেরু মাঝখানে হবে ফোকাস বিন্দু। তোমাকে প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? এইবার যদি একটি আলোক রশ্মি এইভাবে এসে পড়ে, তাকা ভালো করে, এখানে ডট ডট দিলাম, এই কীভাবে আলো এসে পড়লো দর্পণে। যদি কোনো আলোক রশ্মি উত্তল গোলীয় দর্পণের উপরে বক্রতা কেন্দ্র বরাবর এসে পড়ে, ভালো করে তাকা, যদি কোনো আলোক রশ্মি উত্তল দর্পণে কি হয়, বক্রতা কেন্দ্র বরাবর এসে পড়ে, এখানে ডট ডট দেওয়া আছে ভিতরের দিকে, তাহলে পরে কি হবে, ওই একই পথে ফিরে চলে যাবে, যে পথে আসছিল সেই পথে ফিরে যাবে। যদি কোনো আলোক রশ্মি উত্তল দর্পণের উপরে কি করে, উত্তল গোলীয় দর্পণের উপরে যদি কি বক্রতা কেন্দ্রগামী হয়ে পড়ে, বা বক্রতা কেন্দ্র অভিমুখী হয়ে দর্পণের উপরে এসে পড়ে, ওটা একই পথে ফিরে যায়। কেন? কারণ এখানে যদি স্পর্শকটা নিস, ওটাই অবিলম্ব হবে। তো এখানে যদি স্পর্শকটা নিই, এটা তো একটা গোলক, গোলক তো বৃত্তাকারী, বৃত্ত দিয়ে দিয়ে তো গোলক তৈরি হয়েছে, বিভিন্ন সাইজের বৃত্ত জুড়ে জুড়ে গোলক তৈরি হয়ে গেছে। তাহলে এখানে স্পর্শক, আর তাহলে এখান থেকে যে ব্যাসার্ধটা কী করবে, স্পর্শক আর স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ লম্ব হয়, এই দুইটা যদি লম্ব হয়, ওইটা উপরেরটা লম্ব, তাহলে অবিলম্ব বরাবর এসে বললে অবিলম্ব বরাবর ফিরে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, যে আলোক রশ্মি অবতল গোলীয় দর্পণে যদি কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে, ফোকাস বিন্দু দিয়ে যায়। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে উত্তল দর্পণে এসে পড়ে, মনে হবে ফোকাস বিন্দু থেকে আলো অপসৃত হচ্ছে, এই ছবিটা। 2 নম্বরে কি বলা হলো, যদি আলো ফোকাস বিন্দু থেকে অবতল দর্পণে গিয়ে পড়ে, প্রতিফলিত আলোগুলি প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। যদি উত্তল গোলীয় দর্পণে কি হয়, তোমার গিয়ে ফোকাস বিন্দু হয়ে যদি আলো দর্পণে এসে পড়ে, ফোকাস বিন্দু বরাবর গামী হয়ে যদি আলো দর্পণের উপর এসে পড়ে, কি করবে, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। আরেকটা কি, যদি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বরাবর, বক্রতা কেন্দ্রগামী হয়ে পড়ে, বক্রতা কেন্দ্রগামী হয়ে পড়ে, বা বক্রতা ব্যাসার্ধ বরাবর পড়ে, অসুবিধা কিছু নেই, যে অসংখ্য ব্যাসার্ধ হবে বক্রতা ব্যাসার্ধ বরাবর গিয়ে পড়লে একই পথে ফিরে আসবে। আবার কি হবে, যদি আলো উত্তল গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র অভিমুখে আলো এসে পড়ে, এই যে বক্রতা কেন্দ্র অভিমুখে পড়ে, তাহলে একই পথে ফিরে চলে যাবে। এগুলো আমরা বুঝলাম। এবার আমাকে যেটা বুঝতে হবে, উপাক্ষীয় রশ্মি কাকে বলে। উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মিটা হচ্ছে, এই যে গোলীয় দর্পণটা আছে, এটা গোলীয় দর্পণ,
এটা প্রধান অক্ষ। এই বিন্দুটার নাম কি? মেরুবিন্দু। এই বিন্দুটার নাম কি? ফোকাস বিন্দু। এই বিন্দুটার নাম কি? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রকে সি দিয়ে বোঝানো হয়, ফোকাস বিন্দুটাকে এফ দিয়ে বোঝানো হয়, মেরুটাকে ও দিয়ে বা পি দিয়ে বোঝানো হয়। তাকা এবার কি বলছি আমি, যে আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে, যে আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে মেরুর খুব কাছাকাছি এসে আপতিত হয়, মেরুর খুব কাছাকাছি এসে দর্পণের উপর আপতিত হয়, তাকে বলে উপাক্ষীয় রশ্মি। মনে করে এই যে এরকম, এই যে রশ্মিটা, এই রশ্মিটার নাম কি বলবো? উপাক্ষীয় রশ্মি। মনে করো আরএস, আরএসটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। যে আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে কি করবে? মেরুর খুব কাছাকাছি এসে আপতিত হয়। মেরুর খুব কাছে, কারণ এখানে এখানে তো অনেক দূরে দূরে তো রশ্মি হতে পারে, মেরুর কাছে যে রশ্মিটা থাকবে এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আজকের আকর্ষণ, প্রমাণ করো, খাতা পেন রেডি, প্রমাণ করো গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। প্রমাণ করো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, প্রমাণ করো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। চলো একটা গোলীয় দর্পণ আঁকো, অবতল গোলীয় দর্পণ। প্রধান অক্ষ করে ফেলি, প্রধান অক্ষ এটা হচ্ছে মেরুবিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু, আর এখানে যে বক্রতা কেন্দ্র। আমি বোঝানোর স্বার্থে এই পিকিউ রশ্মিটা কী করলাম, একটু দূরে এঁকেছি, দূরে। এই কাছাকাছি আঁকতে গেলে ছবিটা দেখতে খারাপ হয়ে যাবে, এটা দূরে আঁকলাম। পিকিউ রশ্মিটা কী করলাম, এটা উপাক্ষীয় রশ্মি বলবো, এটা উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি। ধরি নাম দিয়ে দে এটাকে এম ও এম ড্যাশ, ধরি এম ও এম ড্যাশ গোলীয়, এবার বুঝে নে পরে লিখবি। এম ও এম ড্যাশ গোলীয় এম ও এম ড্যাশ অবতল গোলীয় দর্পণের, অবতল গোলীয় দর্পণের ও হলো মেরু, এফ হলো ফোকাস, সি হলো বক্রতা কেন্দ্র এবং পি কিউ হলো বক্রতা কেন্দ্র এবং সি হলো বক্রতা কেন্দ্র। চল সেন্টেন্সটা মুখস্থ করি।
বন্ধ হয়ে গেছে নাকি? এম ও এম ড্যাশ, ধরি এম ও এম ড্যাশ অবতল গোলীয় দর্পণের ও হলো মেরু, এফ হলো ফোকাস, সি হলো বক্রতা কেন্দ্র। দাঁড়ি নিশ্চয়ই মুখস্থ করার সময় দিতে হবে না। পি কিউ উপাক্ষীয় রশ্মিটি উপাক্ষীয় রশ্মিটি রশ্মিটি রশ্মি রশ্মিটি পি কিউ উপাক্ষীয় রশ্মিটি দর্পণের উপর কিউ বিন্দুতে পি কিউ উপাক্ষীয় রশ্মিটি দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে কিউ বিন্দুতে আপতিত হয়। কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউ এফ পথে প্রতিফলিত হয়। কারণ আপত্তি আছে, এরকমভাবে ফিরে চলে যাবে। আমরা এটাই আমরা পড়েছি একটু আগে, প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়লে ফোকাস বিন্দু থেকে ফিরে যাবে। এই সেন্টেন্সটা মুখস্থ করো, 2 নম্বর সেন্টেন্সটা। তোমার মাম্মি ফোন করবে, বলে 5 মিনিট পরে যাচ্ছি। যখনই ফোন করবে 5 মিনিট পরে। হয়েছে? এবার সি কমা কিউ যুক্ত করি, সি কমা কিউ যুক্ত করি, সি বিন্দুর সঙ্গে কিউ যোগ করব। সি কিউ যোগ করলাম, তাহলে প্রতিফলনের নিয়ম অনুসারে দাদারে, প্রতিফলনের নিয়ম অনুসারে কোণ পি কিউ সি সমান কোণ সি কিউ এফ। এই কোণটা আর এই কোণটা সমান, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। দে মেনে নে। আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এখানে সি কিউটা অবিলম্ব, তো বক্রতা ব্যাসার্ধ। এখানে যদি স্পর্শক টানিস, স্পর্শক টানের অবিলম্বের কাজ করবে সি কিউটা, অবিলম্বের কাজ করবে। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, এটা মুখস্থ রাখলাম। এখানে পি কিউ সমান্তরাল সিএফ মানবি রে? এখানে পি কিউ সমান্তরাল সিএফ কেন? কল্পনা অনুসারে। এখানে কল্পনা অনুযায়ী আমরা ধরেছি কল্পনা অনুসারে লিখে দিই, আমরা কল্পনা করে নিয়েছি তো, কল্পনা অনুসারে। তাহলে পি কিউ সমান্তরাল সিএফ আছে, দেখতো পি কিউ সমান্তরাল সিএফ। সি কিউকে ভেদক ধরে পাই, ভেদক ধরে পাই। নজর পড়ে দিকে রাখো, সি কিউকে ভেদক ধরবো। দুটি সমান্তরাল সরলরেখাংশকে অপর একটি সরলরেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলি সমান হয়। শুনেছি কোনোদিন? একান্তর কোণ। দেখতো এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ কিনা? এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্ত। আরে জেড আকৃতির কোণ রে দাদা রে, কোথায় না উল্টো জেড রেখে পাচ্ছি। কোণ পি কিউ সি সমান একান্তর কোণ কিউ সি এফ, একান্তর কোণ কিউ সি এফ মানবো? তাহলে পি কিউ সি সমান কোণ কিউ সি এফ,
একান্তর কথাটা বাদ দিলাম। এবার তাকাতো এই পি কিউ সি এর বদলে যদি কোন সি কিউ এফ লিখি ভুল করব? এখানে 1 নম্বর দিয়ে দেই, এখানে লিখে দেবো 1 নং এর সাহায্যে। 1 নং এর সাহায্যে তাহলে আমি কি পেলাম? নজর বোর্ডে সি কিউ এফ মানে কোনটা? সি কিউ এফ মানে এই যে কোনটা, এই কোনটা সমান কোন কোনটা? কিউসিএফ, কিউসি এই কোনটা। তাহলে এই দুটো কোণ সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। অতএব ত্রিভুজ সি এফ কিউ এর সি এফ সমান এফ কিউ। একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান। একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান। এই যে ত্রিভুজটা আছে, কোন ত্রিভুজটা? এই যে সি এফ কিউ, এই সি এফ কিউ এই দুটো কোণ সমান, তাহলে সমান কোণের বিপরীত বাহু সমান। সি এফ সমান এফ কিউ। এটা হয়ে গেছে। এবার এদিকে তাকা, যেহেতু পি কিউ হলো উপাক্ষীয় রশ্মি, পি কিউটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, অতএব কিউ এবং ও হলো দুটি উপাক্ষীয় রশ্মি, অতএব এফ ও সমান এফ কিউ সমান এফ ও। এদিকে তাকাও, যেহেতু উপাক্ষীয় রশ্মি এফ কিউ সমান এফ ও হবে। এফ কিউ সমান এফ ও। এই কিউ বিন্দুটা তো কিউর খুব কাছে। যদি কিউ এই এটাকে নামা নিচের দিকে, নামা আর নামালাম, তা নামালে পরে কি হবে? এই এফ কিউ আর ও কিউ কি আলাদা দৈর্ঘ্য হবে? যদি এই কিউ বিন্দুটা নিচের দিকে নামতে থাকে প্রধান অক্ষের সমান্তরালে থেকে, এই পি কিউটা যদি এরকম নিচের দিকে নামলে পরে কি হবে? একসময় যখন এই কিউ বিন্দুটা ও বিন্দুর সঙ্গে ধর মিশে যাচ্ছে এরকম অবস্থায়, উপাক্ষীয় রশ্মি মানে কিউ বিন্দুর এর কাছে আছে, ও বিন্দুর কাছে আছে, তাহলে এই এফ ও আর এফ কিউ দুটো দৈর্ঘ্য কী হবে? অসমান থাকবে? প্রায় সমান হয়ে যাবে। ওই যে সমান করে দিয়েছি, ওখানে প্রায় লিখতে হবে না, সমানই করে দেয়, লিখতে হবে না। তাহলে এই এফ কিউ এর জায়গায় কি বসাতে পারি? এফ ও বসাতে পারি। সি এফ সমান কত? এফ ও। সি এফ সমান কত? এফ ও। এরপর থাকা সি এফ সমান এফ ও, তার মানে এফ ও সমান সি এফ, এফ ও সমান সি এফ। ঘুরিয়ে লিখলাম এফ ও সমান, ওরে এফ ও সমান সি এফ মানে তাহলে এফ ও সমান আমি যদি লিখি হাফ ইন্টু এফ ও প্লাস সি এফ, আপত্তিকর? এফ ও মান সমান হাফ ইন্টু সিও। এই ও এফ মানে ফোকাস দৈর্ঘ্য, সিও মানে বক্রতা ব্যাসার্ধ, 2f সমান আর। এই এফও মানে কি? মেরু থেকে ফোকাসের দূরত্ব, এফও মানে কি? আর সিও মানে কি? বক্রতা ব্যাসার্ধ, মেরু থেকে বক্রতা কেন্দ্র দূরত্ব। আর সমান 2f হয়ে গেল। পছন্দ হয়েছে?